বড় মেয়ে আফসানার বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন ফিরোজা বেগম। লকার খুলতে তিনি লক্ষ্য করলেন লকার থেকে 2 ভরি ওজনের গলার সেটটা নেই। হন্যে হয়ে তিনি পুরো লকারটা খুঁজে ফেললেন, কিন্তু কোথাও স্বর্ণের সেটটা নেই। মেজাজ গরম করে তিনি উঁচু গলায় তার 2 বউকে ডাকলেন। বললেন, বড় বউ, ছোট বউ, কোথায় তোমরা? একটু এদিকে এসো তো, দেখে যাও কি সর্বনাশ হয়ে গেছে। ফিরোজা বেগমের গলার আওয়াজ পেয়ে রান্নাঘর থেকে ছুটে এলো তার বড় বউ ফারজানা এবং ছোট বউ আরজু। দুজনে ফিরোজা বেগমের মুখোমুখি দাঁড়িয়ে বেশ হাঁপানো গলায় বলল, কি হয়েছে মা? কি সর্বনাশ হয়েছে? খিটখিটে মেজাজে ফিরোজা বেগম তার বউদের দিকে তাকিয়ে বললেন। লকার থেকে আমার 2 ভরি ওজনের গলার সেটটা কোথায় গেল? সঙ্গে সঙ্গে বিচলিত হয়ে উঠল ফারজানা এবং আরজু। শুকনো গলায় ফারজানা বলল, জানি না তো মা, আমি তো কখনো আপনার লকারে হাত দিইনি। ফারজানার সঙ্গে সঙ্গে আরজুও বেশ উদ্বিগ্ন গলায় বলল, আমিও তো জানি না মা, রাতারাতি কানের দুলগুলো কোথায় উধাও হয়ে গেল। চোয়াল শক্ত করে ফিরোজা বেগম আরজুর মুখোমুখি দাঁড়ালেন। সন্দেহ দৃষ্টিতে আরজুর দিকে তাকিয়ে বললেন, গতকাল বিকেলেও কিন্তু তুমি আমার লকার থেকে তোমার বিয়ের গহনাগুলো নিয়ে গিয়েছিলে ছোট বউ। এরপর কিন্তু আমি আর আমার লকারে হাত দিইনি। এখন চেক দিয়ে দেখি আমার গলার সেটটা নেই। এর মানে কি দাঁড়ায় ছোট বউ? হতবাক হয়ে দাঁড়িয়ে পড়ল আরজু। ফিরোজা বেগম যে তাকে সন্দেহ করছে এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই। অধীর গলায় আরজু ফিরোজা বেগমকে বলল, বিশ্বাস করুন মা, আমি কিছু জানি না। লকার খোলার সময় আমি আপনার গহনার দিকে ফিরেও তাকাইনি। শুধু আমার গহনাগুলো নিয়ে আমি লকার বন্ধ করে দিই। এর বেশি কিছু জানি না মা। তুমি যদি গলার সেটটা নাই সরিয়ে থাকো, তাহলে কি সেটটা আপনা আপনি হাওয়া হয়ে গেল? বোকা বুঝাও আমাকে, হ্যাঁ? চোখের জল ছেড়ে দিল আরজু। কাঁদতে কাঁদতে বলল, আমি সত্যিই জানি না মা, দুলগুলো কোথায় গেল বা কে নিল। আপনি চাইলে আমার রুমটা সার্চ করতে পারেন। আপনার ছেলেকেও এই ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন। তবু আমাকে এই চোরের অপবাদ দিবেন না মা। আরজুকে হেনস্থা হতে দেখে ফারজানা মুখ টিপে টিপে হাসছিল। ফিরোজা বেগমকে আরও উস্কিয়ে দেওয়ার জন্য সে আরজুকে উদ্দেশ্য করে বলল, শুনেছিলাম তোমার বাপের বাড়িতে নাকি খুব অভাব চলছে। তোমার বাবাকে নাকি রিং পরাতে হবে। তো রিং পরাতে তো কমসে কম লাখখানিক টাকার মতো প্রয়োজন হবেই। যেহেতু তোমার কোনো বড় ভাই বা ছোট ভাই নেই, সেহেতু তোমাকে আর তোমার বড় বোনকেই তো টাকার ব্যবস্থা করতে হবে। ছলছল দৃষ্টিতে আরজু ফারজানার দিকে তাকালো। ভেজা গলায় বলল, বাবাকে রিং পরানোর জন্য শাশুড়ি গলার সেট চুরি করে আমাকে টাকা জোগাড় করতে হবে না ভাবি। ব্যাংক থেকে লোন নিয়েছে আমার বাবা। এতে আমার বাবার চিকিৎসা হয়ে যাবে। অমনি মুখটা বাঁকিয়ে নিল ফারজানা। হুট করে খেপে গেলেন ফিরোজা বেগম। আরজুর বাঁ হাতটা চেপে ধরে বললেন, খুব বড় বড় কথা শিখে গেছিস তাই না? তোর বাবা যে ব্যাংক থেকে লোন নিল, সেই লোনের টাকা কে পরিশোধ করবে, হ্যাঁ? বিছানায় লাচার হয়ে পড়ে থাকা তোর বৃদ্ধ বাপ, নাকি শ্বশুরবাড়িতে পড়ে থাকা তোরা 2 বোন? শ্বশুরবাড়ি থেকে স্বর্ণগহনা চুরি করে তোরা 2 বোন মিলে লোনের টাকা পরিশোধ করবি, তাই না? এটাই তোদের উদ্দেশ্য? রাগে ফিরোজা বেগমের হাতটা ঝেড়ে ফেলে দিল আরজু। চোখে জল নিয়ে কর্কশ গলায় বলল, আপনি আমাকে যাই বলুন বা না বলুন মা, কিন্তু আমার বড় বোনকে নিয়ে কোনো কুমন্তব্য করবেন না। আমার বোন আপনার খায়ও না, পড়েও না। আপনাকে তো আমি বলেছি, আপনার যদি কোনো সন্দেহ থাকে আপনি আমার রুম চেক করতে পারেন। তাহলেই তো ঝামেলা শেষ হয়ে যায়। রুম চেক করে কি হবে, হ্যাঁ? যদি সেটটা বাপের বাড়িতে পাস করে দিস? বিশ্বাস আছে নাকি তোর সাথে? আন্দাজে কথা বলবেন না মা। বাপের বাড়িতে পাস করার সময়টা কোথায়? এই সপ্তাহের মধ্যে কি আমার বাপের বাড়ি থেকে কেউ আপনাদের বাড়িতে এসেছিল, বা আমি বাপের বাড়িতে গিয়েছিলাম? চুরি করার মতলব থাকলে যে কোনো উপায়েই চুরি করা যায়। আসুক আজ রাইতুল বাড়িতে, এই চুন্নির একটা ব্যবস্থা করতেই হবে। বলে ফিরোজা বেগম আরজুকে ঠেলে ঠুলে রুম থেকে বের করে দিলেন। রুমের দরজা লাগিয়ে তিনি ফারজানার মুখোমুখি দাঁড়ালেন। বললেন, আমি শিওর ছোট বই আমার এত দামি সেটটা চুরি করেছে। অপরাধীরা তো কখনো তাদের অপরাধ স্বীকার করে না। আজ দেখব রাইতুল তার বইয়ের কি বিচার করে। মনে মনে ফারজানা বেজায় খুশি। এতদিনে তার মনের আশা পূর্ণ হল। আরজুকে হেনস্থা হতে দেখলে তার ভালোই লাগে। কারণ তখন ফিরোজা বেগমও তার পক্ষে থাকে, তার গুণকীর্তন করে। কারা জায়গায় লবণ ছিটানোর জন্য ফারজানা তার শাশুড়ি মাকে আরও বলল, ঠিক বলেছেন মা, আরজুই এই চুরিটা করেছে। কাল বিকেল থেকেই দেখছিলাম আরজু যেন কেমন ভয়ে ভয়ে আছে। কোনো কাজেই তেমন মন দিতে পারছে না। দেখলেন না, কাল রাতেও তো তরকারিতে লবণ দিতে ভুলে গিয়েছিল সে। কেমন যেন অন্যমনস্ক হয়ে আছে। তাহলে চলো তার রুমটা একবার সার্চ করে আসি। ফারজানাকে নিয়ে ফিরোজা বেগম গেলেন আরজুর রুম সার্চ করতে। রাতে রায়তুল বাড়ি ফিরতেই ফিরোজা বেগম রায়তুলকে বিষয়টা জানালেন। আরজুর উপর পূর্ণ বিশ্বাস রেখে রায়তুল তার মাকে বুঝিয়ে বলল, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে মা। আরজু না বলে কখনো কারোর জিনিসে হাত দেয় না। কাল আরজু তোমার লকার থেকে তার গহনাগুলো এনেছে মানেই এই নয়
যে আরজু তোমার গলার সেটটা চুরি করেছে। এমনও তো হতে পারে সেটটা অনেক আগে থেকেই নেই। তাছাড়া কিছুদিন আগেই তো আমাদের বাড়িতে কত বড় একটা অনুষ্ঠান গেল। বড় আপুর মেয়ের জন্মদিনের প্রোগ্রাম ছিল। কত ধরনের মেহমান এসেছিল বাড়িতে, তার কোনো ধারণা আছে? হতেও পারে তখন কেউ সুযোগ বুঝে তোমার লকার থেকে সেটটা চুরি করে নিয়েছে। তুমি খামোখা আরজুকে ভুল বুঝছো মা। তবে আমি মানছি আরজুদের পরিবার আমাদের থেকে অনেক নিচু পরিবার, কিন্তু এর মানে এই নয় যে আরজু বাড়ি থেকে স্বর্ণগহনা চুরি করে তার বাপের বাড়িতে সাপ্লাই করবে। যাতে গরিব হলেও তাদের মন কিন্তু গরিব নয় মা। কিংবা এও হতে পারে তুমি হয়তো মনের ভুলে সেটটা কোথায় রেখেছ, কিন্তু এখন মনে করতে পারছো না। বয়স হচ্ছে তো, এমন ভুলভাল হতেই পারে। কয়েকটা দিন সময় নাও, তোমার ঘরটা ভালোভাবে খুঁজে দেখো। তখনও যদি না পাও তাহলে না হয় একটা ব্যবস্থা করা যাবে। ছেলের কাছ থেকে কোনো সাপোর্ট না পেয়ে ফিরোজা বেগম হতাশ হলেন, সাথে ফারজানাও। যদিও ফিরোজা বেগম বিষয়টাকে বাড়াতে চেয়েছিলেন, কিন্তু কিছু একটা ভেবে কেন যেন তিনি হঠাৎ করে চুপ হয়ে গেলেন। তবে রায়তুলের প্রতি আগের তুলনায় তার ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে গেল আরজুর। এমন ভালো মনের একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে গর্বে তার বুকটা ফুলে যাচ্ছিল। মাঝখানে কেটে গেল প্রায় 2 দিন। ফারজানা চলে গেল তার বাপের বাড়িতে বেড়াতে। ফিরোজা বেগম গেলেন তার ছোট মেয়ের বাড়িতে বেড়াতে। রায়তুল এবং তার বড় ভাইও চলে গেল অফিসে। পুরো বাড়িতে আরজু একা। অমনি কলিং বেলের শব্দ বেজে উঠল। আরজু দরজা খুলে দিতেই দেখল তার বড় ননাসের ভাগ্নি কাইফা দাঁড়িয়ে আছে। মিষ্টি হেসে কাইফাকে বুকে জড়িয়ে নিল আরজু। বলল, ওয়াও, হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ কাইফা, আমি ভাবতেও পারিনি তুমি আসবে। এখানেই একটা ফ্রেন্ডের বাসায় এসেছিলাম মামানি, ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। কাইফাকে ছেড়ে আরজু কাইফাকে নিয়ে সোজা ড্রয়িং রুমে চলে এলো। দুজনই একসাথে বসে আড্ডা দিতে লাগল। সমবয়সী হওয়ায় তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক। একসাথে বসলে অনেক জমে তাদের। কথার মাঝখানে আরজুর হঠাৎ চোখে পড়ল কাইফার হাতের দিকে। হাতে একটা গহনার বাক্স দেখল সে। বাক্সটা কেমন যেন তার চেনা চেনা লাগল। তাই সে হাত বাড়িয়ে কাইফার হাত থেকে গহনার বাক্সটা নিয়ে বলল, আমি কি বক্সটা একটু খুলে দেখতে পারি কাইফা? হ্যাঁ পারেন মামানি, আসলে আম্মু আমাকে গহনাটা দিয়েছিল স্বর্ণকার দোকানে গিয়ে একটু গহনার ওজনটা চেক করে আসতে। কাইফার সম্মতি পেয়ে আরজু গহনার বাক্সটা খুলতেই অবাক হয়ে গেল। চোখ দুটো ছানা বড়া হয়ে গেল তার। সঙ্গে সঙ্গে সে গহনার ছবি তুলে রাখল তার ফোনে। গহনাটার ছবি তুলতে দেখে কাইফা আরজুকে প্রশ্ন করল, কি ব্যাপার মামানি, গহনার ছবি তুললেন যে? না এমনি, আসলে গহনাটা অনেক পছন্দ হয়েছে তো তাই ছবি তুলে রাখলাম। তোমার মামাকে বলবো আমাকেও এমন একটা গহনা বানিয়ে দিতে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। গহনাটা আসলেই অনেক সুন্দর মামানি, মায়ের পছন্দ আছে বলতে হবে। তোমার মা এই গলার সেটটা কোথা থেকে কিনেছিল কাইফা? তা তো জানি না মামানি, তবে তুমি চাইলে আমি আম্মুকে জিজ্ঞেস করতে পারি। না না থাক, তোমার আম্মুকে এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে হবে না, আমি এমনি তোমাকে জিজ্ঞেস করলাম। প্রায় ঘণ্টাখানেকের মতো কাইফা আরজুর সাথে আড্ডা দিয়ে বের হয়ে গেল। রাতে রায়তুল বাসায় ফিরতেই আরজু গহনার ছবিটা রায়তুলকে দেখালো। বলল, দেখো তো গহনাটা চেনা চেনা লাগছে কিনা। ছবিটার দিকে তাকিয়ে রায়তুল ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ এটাই তো। এই গহনাই তো মা খুঁজে পাচ্ছিল না। তুমি এই গহনার ছবি পেলে কোথা থেকে? আজ দুপুরে কাইফা আমাদের বাসায় এসেছিল, তার কাছেই গহনাটা দেখলাম। তার মা নাকি তাকে গহনা দিয়েছিল ওজন করে নিতে। রায়তুল বেশ অবাক হয়ে পড়ল, কিন্তু এই গহনাটা আপন ননাসের কাছে গেল কিভাবে? তার উত্তর তো একমাত্র মাই দিতে পারবেন। কিন্তু আরজু, সেম ডিজাইনের তো অনেক গহনাই থাকতে পারে। হতে পারে এটাও সেম ডিজাইনের। গহনাটা তো মায়ের নাও হতে পারে। কিন্তু আমারটা মনে হচ্ছে না রাইতুল, কারণ মায়ের গলার সেটটার কিছু কিছু অংশ ক্ষয় হয়ে গেছে। দেখো এই সেটটারও সেম, কোনো গরমিল নেই। রায়তুল মনোযোগ দিয়ে দেখল আসলে গলার সেটটার কিছু অংশ ক্ষয় হয়ে আছে। তার মানে সেটটা তার মায়েরই। পরের দিন ফিরোজা বেগম তার ছোট মেয়ের বাড়ি থেকে ফিরলেন। সেদিন আর অফিসে যায়নি রাতুল, তার মায়ের মুখোমুখি হবে বলে। রুমে সে ফিরোজা বেগম যখন রেস্ট করছিলেন, তখনই রায়তুল আরজুকে নিয়ে তার মায়ের রুমে প্রবেশ করল। আর মায়ের পাশে বসে রায়তুল বেশ স্বাভাবিক গলায় তার মাকে জিজ্ঞাসা করল, আচ্ছা মা, তোমার তো এখন ভারী ভারী স্বর্ণগহনা পরার বয়স নেই তাই না? এখন তো তোমার সব স্বর্ণ আর গয়না সবকিছুর মালিক তোমার মেয়েরা, না হয় তোমার বউয়েরা। তুমি চাইলে কিন্তু তোমার সব স্বর্ণগহনা তোমার মেয়েদেরকে দিয়ে দিতে পারো। এতে তোমার বৌমাদের বা আমাদের কোনো আপত্তি নেই। বিষয়টা তো এমনই তাই না? আশ্চর্য, তুই হঠাৎ আমাকে এসব প্রশ্ন করছিস কেন? কারণ আছে মা, তাই বলছি। আমি জানি বড় আপু এখন একটু আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। দুলাভাইয়ের চাকরিটাও হঠাৎ করে চলে গেছে। সংসারে অভাব-অনটন দেখা দিয়েছে। আমি এবং বড় ভাইয়া মিলেও সাহায্য করেছি আপুর অভাব-অনটন দূর করার জন্য। আমিও জানি মা হয়ে তুমিও চাও মেয়ের সাহায্য করতে।
তুমি চাইলে তোমার স্বর্ণগহনা দিয়েও তাকে সাহায্য করতে পারো, এতে আমাদের কোনো অভিযোগ থাকার কথা নয়। কিন্তু আমার অভিযোগ হলো, কেন তুমি মিথ্যা অভিযোগে আমার বউকে সাব্যস্ত করলে মা? কেন নিজে গয়না লুকিয়ে রেখে নিজের মেয়ের কাছে পাচার করে আমার বউর ঘাড়ে দোষ চাপালে মা? কী স্বার্থ আছে তো তোমার? আমার বউ গরিব ঘরের মেয়ে সেজন্য? বড় বউয়ের মতো আমার বউয়ের ধন সম্পত্তি নেই বলে, মাসে মাসে ব্যাগ ভর্তি বাজার কিনে দিতে পারে না বলে আমার বউকে তোমার পছন্দ না? থতমত খেয়ে গেলেন ফিরোজা বেগম, কাপা কাপা গলায় বললেন, কী সব যাতা বলছিস তুই? আমি এসবের কিছুই করিনি। খামোকা আমার উপরে আঙ্গুল তুলছিস। এসব বিষয় নিয়ে আমি কখনো ভাবিইনি। এখনো সময় আছে মা, সত্যিটা স্বীকার করো। আমি তোমার ছেলে, সত্যিটা স্বীকার করলে আমি তোমাকে জেল ফাঁসি দিব না। তুই কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছিস রাইতুল। আমি যা করিনি তা স্বীকার করব কেন? আপন ননসকে কল দিব, সত্যিটা জানতে চাইব? যদিও কাইফা আমাদের সব সত্যিটা বলে গেছে, বেচারি হয়তো জানতই না হুট করে তার এই বাড়িতে আসাটা কাল হয়ে দাঁড়াবে। ভয় পেয়ে গেলেন ফিরোজা বেগম, শুকনো গলায় বললেন, না, কাউকে কল করে কিছু জানতে হবে না। আমি সত্যিটা বলছি। আরজুর দিকে একবার লজ্জাজনক দৃষ্টিতে তাকিয়ে ফিরোজা বেগম মাথা নুইয়ে বললেন, তুই ঠিকই বলেছিস। গরিব ঘরের মেয়ে বলে তোর বউকে আমার প্রথম থেকেই অপছন্দ ছিল। ভাবতে পারিনি প্রথম দেখাতেই তুই এই মেয়েটাকে পছন্দ করে ফেলবি, বিয়ে করার জন্য জেদ ধরে বসবি। আসলে আমিই আমার লকার থেকে গহনাটা সরিয়ে তোর আপুকে দিই, যেন গহনাটা বিক্রি করে ব্যাংকের লোনের টাকাটা শোধ করতে পারে। তোর বড় আপু ননাস আবার গহনাটা দেখে পছন্দ করে ফেলে, তাই তোর আপু গহনাটা তার ননাসের কাছেই বিক্রি করে দেয়। এই সুযোগে আমিও ভেবেছিলাম চোরের তকমা দিয়ে তোর বউকে বাড়ি থেকে বের করব। চোরের মন তো পুলিশ পুলিশ, তাই তোর কোনো সাপোর্ট না পেয়ে আমি চুপ হয়ে যাই। ভেবেছিলাম পরে এই বিষয়টা নিয়ে আমি বাড়াবো, কিন্তু এর আগেই। মায়ের উপর থেকে মন উঠে গেল রায়তুলের। ঘর থেকে বের হয়ে গেল সে। যাওয়ার সময় বলে গেল, কারো সংসারে যেন তোমার মতন এমন নিকৃষ্ট শাশুড়ি মা না হয়।